আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের তীব্র সমালোচনা করে ক্ষোভ ছাড়লেন রমিজ রাজা। ক্লাব কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তামিম সহ 12 জন। প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, দেশটি সেভ করুন, ইমরুল কায়েস। বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন ওয়াসিম আকরাম। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিশ্লেষণে তিনি দলের নানা দুর্বলতা তুলে ধরে ফিটনেস, বোলিং আক্রমণ, মানসিকতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কঠোর মন্তব্য করেছেন। রমিজের মতে পাকিস্তান টেস্ট দলের দীর্ঘদিনের দুর্বলতাগুলো এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। তার ভাষায়, যদি বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে চলতে দেয়া হয় এবং নিজে থেকে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করা হয়, তাহলে দল আরো পিছিয়ে পড়বে এবং অন্য দেশগুলো এগিয়ে যাবে। বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, একসময় 2 দলের মধ্যে বড় পার্থক্য ছিল, কিন্তু বর্তমানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। তার মতে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে এবং পাকিস্তানকে শুধু নিজেদের মাঠে নয়, তাদের ঘরের মাঠেও হারিয়ে দিচ্ছে। বর্তমান পাকিস্তান দলের খেলায় প্রাণের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন রমিজ। বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে তিনি হতাশা প্রকাশ করে বলেন, দলের বোলিং আক্রমণে প্রয়োজনীয় ধার ও সুস্পষ্ট পরিকল্পনার ঘাটতি রয়েছে। বিদেশের মাটিতে কিভাবে ম্যাচ জিততে হয় সেই বিষয়ে দলের মধ্যে পরিষ্কার দিক নির্দেশনা নেই বলেও তিনি মনে করেন। পাকিস্তানের পেস বোলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি অতীতের শক্তিশালী বোলিং আক্রমণের সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করেন। তার মতে শুধুমাত্র মাঝারি গতির বোলিং দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পাওয়া কঠিন। দলের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ব্যাটার, বোলার ও স্পিনার সব বিভাগেই ফিটনেসের ঘাটতি চোখে পড়েছে। তার মতে পুরো দলকে দেখে আধুনিক স্টেট দলের চেয়ে পুরনো ধাঁচের দল বলেই বেশি মনে হয়েছে। ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও মন্তব্য করেন রমিজ। মোহাম্মদ রিজওয়ানের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, রান করলেও তার ব্যাটিংয়ে প্রত্যাশিত আত্মবিশ্বাস ও প্রভাব দেখা যায়নি। অন্যদিকে লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে লিটন যেভাবে ইনিংস গড়েছেন সেটি বেশি কার্যকর ছিল। এছাড়া বাবর আজমের পারফরমেন্স নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। নিরুত্তাপ নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতার আভাস ইঙ্গিত শুরু থেকেই খুবই কম। শেষ পর্যন্ত হয়তো একদম নিরুত্তাপ নির্বাচনই হতে যাচ্ছে। তামিম ইকবালের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্যানেল তৈরি এবং সেই প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ভেতরে ভেতরে 12 জন ঠিক হয়ে গেছে। অর্থাৎ ক্যাটাগরি 2 মানে ঢাকার ক্লাব কোটায় 76 ভোটারের ভোটে কোন 12 জন পরিচালক হবেন তা একরকম ঠিক হয়ে গেছে। ধরেই নেওয়া যায় যে তাদের বিপক্ষে আর কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাই ওই 12 জন হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করছে কারা তারা। এর মধ্যে 7-8 জনের নাম কয়েকদিন আগে থেকে নিশ্চিত হয়েছিল। জাগো নিউজের পাঠকরা 3-4 দিন আগেই তাদের নাম জেনে গিয়েছিলেন। সেই তালিকায় সবার উপরেই ছিল তামিম ইকবালের নাম। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার OLTOHS ক্লাবের কাউন্সিলর। তার সঙ্গে ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু আছেন। সঙ্গে সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু চৌধুরী, ইয়াসির আব্বাস এবং শাহনিয়ান তানিমের নামও আগেই উচ্চারিত হয়েছে। এই 7 জনের সঙ্গে যুক্ত হয়েছেন মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান, ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কাউন্সিলর অধ্যাপক ডক্টর সরকার মাহবুব শামীম আহমেদ, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল এবং শাইনপুকুরের আসিফ রব্বানি ও সৈয়দ বুরহানুল হোসেন পাপ্পু। যতদূর জানা যাচ্ছে, ওপরের এই 12 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার সম্ভাবনা খুব বেশি। ভেতরের খবর, জেলা ও বিভাগ তথা ক্যাটাগরি 1-এও নির্বাচনের সম্ভাবনা খুবই কম। 64 জেলা আর 7 বিভাগের 71 ভোটারের মধ্যে থেকে 10 পরিচালক সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব বেশি।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে উত্তাল পুরো দেশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি তুলেছেন দেশের সাধারণ মানুষ থেকে জনপ্রিয় ব্যক্তিরা। এবার রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে ধর্ষকদের ফাঁসি অথবা জনসম্মুখে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। এ বিষয়ে ইমরুল কায়েস তার পোস্টে লিখেন, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, এই দেশটি আপনি সেফ করুন। ইমরুল কায়েস লিখেছেন, এই দেশে আর কোনো শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ হিংস্র পশুর থেকেও বেশি হিংস্র হয়ে গেছে এবং যারা সমাজে এসব কাজে লিপ্ত তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসম্মুখে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন। ইমরুল কায়েসের ভাষ্যমতে বিচার ব্যবস্থায় এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এই ধরনের জঘন্য কাজ করতে। এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইমরুল কায়েস আরো লিখেছেন, এই বিষয়ে সংবিধান পরিবর্তন করুন। এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা আর চাই না এই দেশে কোনো নিরীহ মানুষ বা শিশু এইভাবে প্রাণ হারাক। উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল 10টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওই দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। পরে রামিসার মায়ের উপস্থিতি টের পেয়ে জানালা দিয়ে পালিয়ে যান স্বপ্না ও তার স্বামী ধর্ষক সোহেল রানা। তাদের দুজনকেই গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এদিকে দীর্ঘ 10 বছরের বেশি ইমরুল কায়েসের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বয়স। সব মিলিয়ে খেলেছেন 39 টেস্ট, 78 ওয়ানডে আর 14 টি-20। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2 সেঞ্চুরি আর 1 ফিফটিতে 349 রান করেছিলেন, যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের 3 ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে টাইগাররা। প্রথমবারের মতো টানা টেস্ট জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। টাইগারদের এই সাফল্যে বিশেষ অবদান রেখেছেন তরুণ পেস সেন্সেশন নাহিদ রানা। তাই সিলেট টেস্ট শেষে নিজের এক্স হ্যান্ডেলে নাহিদ রানা ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম লিখেছেন, বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে পরাজিত হতে দেখে সত্যি হতাশ। বিজয়ীদের পূর্ণ প্রশংসা ও কৃতিত্ব প্রাপ্য, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশের পিচগুলো আগে নিচু, ধীরগতির এবং টার্নিং ছিল, কিন্তু এখন তারা দুর্দান্ত টেস্ট পিচ তৈরি করেছে, যা তাদের দ্রুত উন্নতি করতে থাকা পেস বোলারদের সাহায্য করছে। এ সময় তিনি আরো বলেন, পেস আক্রমণে পাকিস্তানকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর কি অসাধারণ প্রতিভা নাহিদ রানা, তার খেলা দেখাটা এক দারুণ অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ। প্রসঙ্গত, দ্বিতীয় ও শেষ টেস্টের 5ম দিনে পাকিস্তানকে 78 রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট 104 রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাকিস্তানের তীব্র সমালোচনা করে ক্ষোভ ছাড়লেন রমিজ রাজা। ক্লাব কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তামিম সহ 12 জন। প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, দেশটি সেফ করুন, ইমরুল কায়েস। বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন ওয়াসিম আকরাম। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।